জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। 15 বছর পর ফাঁস হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের আসল তদন্ত রিপোর্ট। যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেইভাবেই কাজ করো, হুঙ্কার দিয়েছিল হাসিনা। আরাফাতকে আটক নিয়ে সৃষ্টি হচ্ছে ধূম্রজাল। কোথায় আছেন শিক্ষার্থীদের কটূক্তি করা আরাফাত? শেখ হাসিনার পালানোর খবর তখনও জানতেন না সেনাপ্রধান। সাক্ষাৎকারে বের হয়ে এলো গোপন সব তথ্য। এবং সর্বশেষে জানাবো এশিয়া টাইমসের প্রতিবেদন, ভারতে হাসিনার অবস্থান নিয়ে মোদির গোমর ফাঁস। ফেঁসে যাচ্ছে হাসিনা, শীঘ্রই ফিরতে হবে বাংলাদেশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা তার মিত্রদেশ ভারতে আশ্রয় নিয়েছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনা যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতে থাকতে বাধ্য হবেন, কেননা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন তার মায়ের আপাতত ভারত ত্যাগের কোনো ইচ্ছা নেই। এটা মনে হচ্ছে যে হাসিনা তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হয়, প্রতি বিপ্লবের কৌশল নিচ্ছেন। 27 আগস্ট এশিয়া টাইমস হাসিনা লস্ট স্ট্যান্ড লিসন অন ইন্ডিয়া অ্যান্ড প্রো হিন্দু মিস ইনফরমেশন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এখন পর্যন্ত হাসিনা দৃষ্টিভঙ্গি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদ সমর্থকদের সাথে জড়িত বলেই মনে হচ্ছে। তিনি যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারেন, তাহলে বাংলাদেশে ভারতের জন্য সম্ভাব্য বৃহত্তর রাজনৈতিক প্রভাব বিস্তার সহজ হয়ে দাঁড়াবে। হাসিনা এবং ভারতের সম্পর্কে বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে তা উপলব্ধি করা অপরিহার্য। দিল্লি সরকার ধারাবাহিকভাবে হাসিনা এবং তার আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে আসছে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে রাশিয়া ও বেলারুশের মতো একটি পৃষ্ঠপোষকতাপূর্ণ সম্পর্কে রূপান্তর করেছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2014 সালে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হাসিনা নিজের অধীনে নির্বাচন দেয় এবং ক্ষমতায় আসে। সে সময় প্রধান বিরোধী দল বিএনপি হাসিনার নেতৃত্বে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছিল। হাসিনা নেতৃত্বাধীন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে চরম বিতর্ক থাকলেও ভারতের তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং বিএনপি নেতাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন। নির্বাচনটি প্রতারণামূলক ভোট হিসেবে স্বীকৃত, তবে সেটাকে বৈধতা দেওয়ার জন্য ভারত তাদের কৌশল ব্যবহারের চেষ্টা করে। 2018 সালের নির্বাচনেও হাসিনার আওয়ামী লীগ নিজেদের নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে আরেকটি ভোটে জয়লাভ করে। হাসিনার এমন আচরণে তখন উত্তর কোরিয়ার কথা স্মরণ হয়। প্রায় 95% আসনে নিজেদের ক্ষমতা পোক্ত করেছিলেন হাসিনা। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের আগে গণমাধ্যমকে চাপে রাখে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে নানা সময় কটূক্তি ও অভিযোগ করেছে। তার মধ্যে অন্যতম ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার 27 আগস্ট আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল যদিও এর সত্যতা নিশ্চিত করেননি। তিনি আটক নাকি আটক নন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি থেকে জানানো হয়, পুলিশের পক্ষ থেকে আরাফাতকে আটক করা হয়নি। অন্য কোনো বাহিনী কর্তৃক আটক হচ্ছেন কিনা তাও নিশ্চিত করেনি কেউ। একইভাবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন গুলশান বিভাগের উপকমিশনার। অথচ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে আলী আরাফাতকে আটক করা হয়। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের আগে গণমাধ্যমকে চাপে রাখা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে নানা সময় কটূক্তি অভিযোগ করেছেন। তার মধ্যে অন্যতম ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেওয়া হলে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার রিপোর্টটি ছুড়ে ফেলে বলেন, কি আবোল তাবোল রিপোর্ট, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে। এরপর আবারও প্রধানমন্ত্রী ডাকেন বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান রফিককে। সেদিনও রিপোর্ট পরিবর্তন না করে একই রিপোর্ট দেন তিনি। রিপোর্ট দেওয়ার পর জিজ্ঞাসা করা হয়, হাউ ডেয়ার ইউ, আর জবাবে তিনি বলেছিলেন, আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। এরপর রফিককে পিলখানা থেকে তুলে নেওয়া হয়, 361 ডিজিএফআইতে রাখা হয়। সেখান থেকে আয়নাঘরের শুরু। 5 বছর অন্তরীণ থাকার পর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারেননি। গত 24 আগস্ট বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে যোগ দিয়ে এসব কথা বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান রফিক। এ সময় তিনি বলেন, আজিজ, মইনুল আকবর, জিয়াউল আহসান, এদের সবার হাত সে সময় রক্তে রঞ্জিত, আর পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। 2009 সালের 25 ফেব্রুয়ারি সূচনা হয় বিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের।
নির্দয় জওয়ানরা একে একে বুক ঝাঁঝরা করে হত্যা করেন ৫৭ জন সেনা সদস্যকে। প্রতিশোধ ২৬ ফেব্রুয়ারি চলা এই বিদ্রোহে মোট ৭৪ জন প্রাণ হারান। নির্মম এই হত্যাকাণ্ডের ১৫ বছর পর সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান রফিক জানালেন, পিলখানা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ ছিল না, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। কতিপয় সামরিক, বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের সমন্বয়ক সাবেক সেনা কর্মকর্তা ডক্টর খান রফিক বলেন, প্রাপ্ত রিপোর্ট সময় দেখতে পায়। ঘটনার পরিকল্পনা হয় ২০০৮ সালের ডিসেম্বর থেকে। এরপর ৩ মাস ধরে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত বিডিআরের ৫০ জন মতো সদস্য বিভিন্ন রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এসব তথ্য জানতে পারেনি এটা সম্পূর্ণ অসত্য যে না, তারা গোপন করেছিল। আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানার মসজিদে জুমা পড়তে যেতেন। নামাজের পর তিনি সেখানে ১ থেকে ১.৫ ঘন্টা পিটিআর সৈনিকদের সঙ্গে মিটিং করতেন। পরে তার বাসায়ও একাধিক মিটিং হয়। সেসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপি থাকতেন। মিটিংয়ে বিডিআর সৈনিকদের উদ্দেশ্যে সাবেক এক এমপি বলেছিলেন, বেশি মারার দরকার নেই, ২-৩ জন অফিসার মেরে ফেললেই হয়, বাকিটা আমরা দেখব। এই ২ এমপি হলেন ফজলে